ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের ঐতিহাসিক এই অধিবেশনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের দিনে আমি আমার বক্তব্যের শুরুতেই শুকরিয়া আদায় করছি আমার মহান মালিক আল্লাহ তাআলার, যার অসীম দয়া করুণায় আমি আজকে এই জাতীয় সংসদের একজন গর্বিত সদস্য হতে পেরেছি। তিনি আমাকে সম্মানিত করেছেন, তাই সকল প্রশংসা তার। আলহামদুলিল্লাহ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি ভাষা আন্দোলনের শহীদ, মহান মুক্তিযুদ্ধ এবং 2024 সালের জুলাই আগস্টের সফল গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ সহ হাজারো শহীদ আহত যোদ্ধাদের। স্মরণ করছি বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট 2 আসনের 2 বারে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব ইলিয়াস আলীকে। স্মরণ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা, কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের দাওয়ান ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ এবং আলফিকা অ্যান্ড লিগাল স্টাডিজ বিভাগের আল মুকাদ্দেস সহ ফ্যাসিস্ট খুনি হাসিনা রাজনৈতিক রোশনালী গুম হওয়া শত শত ভাই বোনদেরকে আমি আরও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তথাকথিত ক্যাঙ্গারু ট্রাইব্যুনালে শতাব্দীর সব নিকৃষ্ট মিথ্যাচারের মাধ্যমে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষীর ভিত্তিতে নির্মমভাবে হত্যার শিকার হওয়া ভাষা সৈনিক শহীদ অধ্যাপক গোলাম আজম, বিশ্বনন্দিত মুফাসসির, কোরআনের পাখি, আমার সম্মানিত শহীদ পিতা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ মাওলানা আব্দুল সুবহান, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী সহ ইসলামী আন্দোলনের অসংখ্য নেতাকর্মীকে যাদেরকে অন্যায়ভাবে কারাগারে রেখে অথবা ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছিল, যাদের রক্তাক্ত আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা এক স্বাধীন ও ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এই মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আজ আমি এই মহান সংসদে দাঁড়িয়ে আমি আমার নির্বাচনী এলাকা পিরোজপুর 1 আসনের সর্বস্তরের মানুষের প্রতি গভীর শ্রদ্ধা কৃতজ্ঞতা প্রকাশ করছি। পিরোজপুর সদর, নাজিরপুর ও জিয়ানগর উপজেলার মানুষ যেভাবে শত প্রতিবদ্ধতা ডিঙিয়ে আমাকে নির্বাচিত করেছেন, সেজন্য আমি প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি এবং আমি আমৃত্যু তাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করছি। বিশেষ করে পিরোজপুরের মাটি ও মানুষের প্রিয় নেতা শহীদ আল্লামা সাঈদীকে খুনি হাসিনা অন্যায়ভাবে হত্যা করার প্রতিবাদে এবং তার আদর্শকে সমুন্নত রাখতে পিরোজপুরবাসী আমাকে যে রায় দিয়েছেন তা আমার জন্য বড় আমানত। এই আমানতের সর্বোচ্চ মর্যাদা আমি আজীবন দিয়ে যাব এবং পিরোজপুর উন্নয়নে আমি আমার সর্বোচ্চ মেধা ও যোগ্যতা দিয়ে কাজ করব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদ আজকের এই প্রথম অধিবেশনের এই মহান সংসদে দাঁড়িয়ে এই প্রজন্মের একজন অংশীদার হয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে একটি স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আমি আমাদের সমাজের প্রত্যেকটি স্তরে ইনসাফ কায়েমের আহ্বান জানাচ্ছি। ইনসাফ কায়েম ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে হলে আমাদের এখনই কিছু সাহসী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। যেমন 1, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। বিচার বিভাগকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত রাখার ব্যবস্থা করতে হবে যাতে কোনো সাধারণ মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। কল্যাণমূলক রাষ্ট্রে আইন সবার জন্য সমান। ইসলামের ইতিহাসে খলিফাদের সাধারণ নাগরিকের মতো আদালতে দাঁড়িয়ে বিচারকের সামনে জবাবদিহি করতে হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সাধারণ খ্রিস্টান নাগরিকের বর্মসংক্রান্ত মামলার বিচার এর উজ্জ্বল দৃষ্টান্ত। 2, সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। সমাজের সর্বস্তরে, বিশেষ করে দেশের রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণে দুর্নীতি যেন ওপেন সিক্রেট হয়ে গেছে। প্রকল্প মানেই টাকা, টাকা, যত বড় প্রকল্প তত বেশি টাকা। দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল 2024 সালের অক্টোবর মাসে তাদের এক গবেষণা প্রতিবেদনে বলেছে, পতিত আওয়ামী লীগ সরকারের 15 বছরে সড়ক ও জনপদ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পের বরাদ্দ 23 থেকে 40% অর্থ লোপাট হয়েছে। টাকার অঙ্কে যার পরিমাণ দাঁড়ায় 29,000 কোটি টাকা থেকে 51,000 কোটি টাকা। ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে এসব দুর্নীতি করা হয়েছে মাননীয় স্পিকার, যাদের মধ্যে রয়েছে মন্ত্রী, সংসদ সদস্য ও প্রভাবশালী রাজনৈতিক আমলা, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং ঠিকাদার। একটি অধিদপ্তরকে কেন্দ্র করেই যদি এত টাকা দুর্নীতি হয়, তাহলে সব মন্ত্রণালয় মিলে কত লাখ কোটি টাকার দুর্নীতি হয়েছে তা আমাদের কল্পনারও বাইরে। দেশ পরিচালনার দায়িত্ব থাকা রাজনীতিকদের সায় ছাড়া অন্যরা দুর্নীতি করার সাহস পেত না। মাননীয় স্পিকার, দুর্নীতি পুরোপুরি বন্ধ করা না গেলেও দুর্নীতি নির্মূলের জন্য এর শিকড়ে হাত দিতে হবে। মন্ত্রী, এমপি, আমলা কিংবা সমাজের প্রভাবশালী যে কেউ হোক না কেন, দুর্নীতি করলে তাকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জনমনে নীতি ও নৈতিকতার বোধ তৈরি করতে হবে। এজন্য শিক্ষা ব্যবস্থা প্রয়োজনীয়
ও উপযোগী কারিকুলাম অন্তর্ভুক্ত করতে হবে। নীতিবোধ শূন্য আদর্শহীন মানুষ তৈরির অনুকূল শিক্ষা কারিকুলাম বর্জন করতে হবে। তাহলেই কেবল সমাজ ও রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করা সম্ভব। একই সাথে শাসন ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন রাজনৈতিক একটি নতুন বন্দোবস্তের। মাননীয় স্পিকার, দেশের জনগণের কষ্টার্জিত টাকা অপচয় রোধে জামাতের মাননীয় সংসদ সদস্যগণের ঘোষণার পর বিএনপি দলীয় অন্যান্য মাননীয় সংসদ সদস্যগণের শুল্কমুক্ত গাড়ির সহ সকল বিশেষ সুবিধা বর্জনের যে সংস্কৃতি শুরু হয়েছে তা প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। মাননীয় স্পিকার, জনকল্যাণমূলক রাষ্ট্র গঠন ইসলামের ঐতিহাসিক নিদর্শন অত্যন্ত সুদূর প্রসারী এবং মানবিক। ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র কেবল শাসন করার যন্ত্র নয়, বরং নাগরিকদের মৌলিক অধিকার ও ইনসাফ অর্থাৎ ন্যায় বিচার নিশ্চিত করার একটি মাধ্যম। ইসলামে ক্ষমতাকে একটি আমানত হিসাবে দেখা হয়েছে। পবিত্র কোরআনে সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা যেন আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দাও, আর যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবে তখন ন্যায়ের সাথে বিচার ফয়সালা করবে। মাননীয় স্পিকার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন তা সত্যিকার অর্থেই ছিল একটি জনকল্যাণমূলক সরকার। তার সরকারের দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের মধ্যে চরম দায়িত্বের প্রতি জাগ্রত করে দেওয়া হয়েছিল, আর এটি সম্ভব হয়েছিল কেবলমাত্র আখিরাতের তীব্র বিশ্বাস ও মহান আল্লাহর দরবারে জবাবদিহিতার অনুভূতির মাধ্যমে। মানুষের নিকট জবাবদিহিতার পাশ কাটিয়ে যাওয়া যায়, কিন্তু আল্লাহর নিকট জবাবদিহিতার পাশ কাটানোর কোনো সুযোগ নেই। সূরা জিলজালের 7 ও 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অর্থ, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা সে দেখতে পাবে, আর কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলেও তা সে দেখতে পারবে। মাননীয় স্পিকার, 2025 সালের 17 অক্টোবর স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বাংলাদেশের ইতিহাসের একটি মাইল ফলক। এই সনদটি মূলত দেশবাসী ও বিপ্লবী ছাত্র জনতার আকাঙ্ক্ষারই প্রতিফলন। আমরা দেখেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াত ইসলামী, এনসিপি সহ অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো শুরু থেকেই জুলাই সনদের প্রতি সমর্থন ব্যক্ত করেছে এবং এতে স্বাক্ষর করে রাজনৈতিক ঐক্যমত্য তৈরিতে বড় ভূমিকা রেখেছে। কিন্তু সরকার গঠনের পর সেই বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে ঐতিহাসিক গণভোট হয়েছে, দেশের মানুষ সেই গণভোট যে রায় দিয়েছে, বিএনপি সেই রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে দেশের মানুষকে চরমভাবে হতাশ করেছে। মাননীয় স্পিকার, জুলাই সনদ 2025-এর আদেশের 11-তে বলা হয়েছে, পরিষদের অধিবেশন আহ্বান, কোরাম, ভোটদান ইত্যাদি শিরোনামের বলা হয়েছে সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যে পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, মাননীয় স্পিকার, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেছে, আজ 1 মাস গত হতে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হয় নাই। শুধু তাই নয়, বিএনপি আজকের দিন পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করে নাই। মাননীয় স্পিকার, গণভোটের মাধ্যমে জনগণের যে আকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছিল, সেখানে বিএনপির মতো একটি বৃহৎ রাজনৈতিক দল শুরুতেই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়া জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিএনপি জুলাই সনদে বিশ্বাসী কিনা, গণ অভ্যুত্থানের গণাকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধাশীল কিনা, জনগণের প্রত্যাশা অনুযায়ী সংবিধান সংস্কার করে নতুন এক বাংলাদেশ বিনির্মাণ করবে কিনা, এসব প্রশ্ন এখন জনমনে ঘুরপাক খাচ্ছে। মাননীয় স্পিকার, আমরা আশা করি সকল জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে বিএনপি জনগণের অভিপ্রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এবং গণভোট 2026-এর গণরায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে এবং দেশের মানুষের 70% মানুষের হ্যাঁর পক্ষে রায় দিয়েছে। এই দুটো ভোট একসঙ্গে হয়েছে, একই সঙ্গে ফল প্রকাশ হয়েছে। ধন্যবাদ মাননীয় সদস্য। আচ্ছা, 1 মিনিট বলেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমাদের এখানে যে আলোচনা হয়েছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন, জুলাই আবেগ নয়, আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। এই প্রসঙ্গে বলতে চাই মাননীয় স্পিকার, জুলাই আবেগ নয় কথা সত্যি, কিন্তু জুলাই আবেগ, জুলাই একই সাথে বাস্তবতা। আবেগ বলে জুলাইকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। মাননীয় স্পিকার, 50 ঘন্টার আলোচনার যে বিষয়টি এখানে উপস্থাপন করা হয়েছে, সেখানে সকল সংসদ সদস্যরা যাতে নির্বিঘ্নে আলোচনা করতে পারে, সেজন্য 50 ঘন্টার আলোচনার কথা মাননীয় বিরোধী দল নেতা উত্থাপন করেছিলেন, কিন্তু এটিকেও খাটো করে দেখা হয়েছে। আরেকটি কথা মাননীয় স্পিকার, জুলাই আইন ও অধ্যাদেশ ব্যাপারে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেছেন। তিনি বলছেন জুলাই আইনও না, অধ্যাদেশও নয়, কিন্তু সংবিধানের 152-তে বলা হয়েছে সকল অধ্যাদেশী আইন। সুতরাং তিনি এই মন্তব্যটি তার দায়িত্বশীল মন্তব্য হয়নি। আমরা আশা করি ভবিষ্যতে তিনি দায়িত্বশীল মন্তব্য করবেন। মাননীয় স্পিকার, আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি
সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন আগামীতে, এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন গোপালগঞ্জের মাননীয় সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্লা, গোপালগঞ্জ 1, সময় 5 মিনিট। রহিম। মাননীয় স্পিকার, আমি সেলিমুজ্জামান মোল্লা, নির্বাচনী আসন 2015, গোপালগঞ্জ 1। আমি আপনাকে ধন্যবাদ জানাই এই মহান সংসদে আমাকে আপনি সুযোগ করে দেওয়ার জন্য। আমি সর্বপ্রথম স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখিয়েছিলেন এবং জাতিকে আত্মনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার সাহস দিয়েছিলেন। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি এদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি আজকের এই মহান সংসদে থাকলে আজকের এই মহান সংসদ আরও আলোকিত হতো। আমি ধন্যবাদ জানাই আমার নির্বাচনী আসন গোপালগঞ্জ 1 মকসিদপুর কাশিয়া নিবাসীকে, যারা আমাকে তাদের প্রত্যক্ষ ভোট দিয়ে, আমাকে তাদের সমর্থন দিয়ে আমাকে আপনাদের এই মহান সংসদে পাঠিয়েছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আজকের সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি ইতিমধ্যে জনগণের নেতা হিসেবে, জনগণের প্রধানমন্ত্রী হিসেবে, আমাদের পিপুলস প্রাইম মিনিস্টার হিসেবে ইতিমধ্যে বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আমি ধন্যবাদ জানাই উনি আমাকে এই মহান সংসদে মনোনয়ন দিয়ে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, গত 1.5 দশকের বেশি সময় ধরে দেশের মানুষের গণতান্ত্রিক ও রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল। আজকে জুলাই পরবর্তী এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আজকে বাংলাদেশের মানুষ যে নতুন স্বাধীনতার স্বপ্ন দেখছে, যে নতুন স্বাধীনতার সুযোগ পেয়েছে, সেই স্বাধীনতা এবং স্বপ্নকে আমরা সমন্বিত রাখবো, সুরক্ষা রাখবো, এটাই আমাদের প্রত্যাশা। আমি আজকে এই মহান সংসদের সকল সম্মানিত সদস্যদের প্রতি আহ্বান জানাবো। আমার বাড়ি একটি বিশেষ জেলা হিসেবে সবাই বলে থাকেন, আজকে সবার প্রতি আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা আজকে গোপালগঞ্জকে আর বিশেষ জেলা হিসেবে ব্যক্ত করবেন না। গোপালগঞ্জ জেলা অন্যান্য 64টি জেলার মতো একটি জেলা, সেই হিসেবেই আমি আজকের সংসদ নেতার প্রতি আহ্বান জানাবো, অন্যান্য 64 জেলাকে যেভাবে দেখা হবে গোপালগঞ্জকে আপনারা সেইভাবে দেখবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই মহান সংসদে বক্তব্য সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় সদস্য।